ভূত প্রেত ও আতঙ্কে ভরা আমাদের আজকের সত্যি ভূতের ঘটনাটি হলো গ্রামের নাম বিলাসগঞ্জ, যেখানে আপনি শুনতে চলেছেন একটি প্রতিশোধের ঘটনা। কিভাবে মৃত্যুর পর ফিরে এসে বদলা নিয়েছিল মনিরুল, তারই ঘটনা। তাহলে শুনতে থাকুন। গ্রামের নাম বিলাসগঞ্জ। গ্রামের নাম বিলাসগঞ্জ। রাজীব সেন এই গ্রামের একজন বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তি। ভদ্রলোকের যেমন পয়সা কড়ি আছে, তেমনি সজ্জন ব্যক্তি। সাধারণ কথায় ধনী ব্যক্তিরা কম বেশি নিষ্ঠুর প্রকৃতির হয়ে থাকে। দয়ামায়ার তারা বড় একটা ধার ধারে না, কিন্তু রাজীব সেন তা নন। গরিব দুঃখীদের প্রতি তার দয়া দাক্ষিণের অভাব নেই। তিনি যতটা পারেন দুস্থ ও দরিদ্রদের সাহায্য করে থাকেন। বিলাসগঞ্জ অজপাড়াগা নয়, গণ্ডগ্রাম। এ গ্রামের লোকসংখ্যা প্রচুর, তেমনি লোকসংখ্যার অনুপাতে দোকানপত্র যথেষ্ট আছে। প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে। গ্রামে গরিব লোকের সংখ্যা যদি বেশি, তবে মধ্যবিত্তও অনেক আছে, আর ধনী পরিবারও আছে 5-6 জন। ধনীদের মধ্যে রাজীব সেন একমাত্র। গ্রামে তার দুটি ভালো কারবার আছে। একটি বড় কাপড়ের খুব চালু দোকান। গ্রামের দোকানেও তাকে 2-1 জন কর্মচারী রাখতে হয়েছে। আর একটি দোকান সিমেন্ট ও হার্ডওয়ার্সের। রাজীববাবুর 2 ছেলে, বড় ছেলে শ্যামলকান্তি, ছোট ছেলে বিমলকান্তি। 2 ছেলের প্রকৃতি 2 রকম। বড় ছেলে শ্যামল স্বভাব চরিত্রে ব্যবহারে বাবার মতো হয়ে উঠেছে, আর বিমল ঠিক তার উল্টো প্রকৃতির। রাজীববাবু 2 ছেলেকেই শিক্ষিত করেছেন। দুজনকেই কলকাতার কলেজে পড়িয়ে বিএ পাশ করিয়েছেন। আগে শ্যামল, পরে বিমল। উভয়ে মিশে থেকে পড়াশোনা করেছে। শ্যামল ভালোভাবে লেখাপড়া শিখে নিজের সুন্দর চরিত্রকে আরও সুন্দর মার্জিত করে গাঁয়ে ফিরেছে। আর বিমল কলকাতায় থেকে কুসঙ্গে আরও বদ স্বভাবের হয়ে গেছে। কারণ বিমল যে মেশে থাকত, সেখানে তার একটা দুষ্ট চরিত্রের সঙ্গী জুটে গিয়েছিল। তার নাম সঞ্জয়। সেই মেশে থেকে একটা সদাগরি অফিসে চাকরি করত। বিমলের চেয়ে 5 বছরের বড়। সে বিমলের টাকায় সিনেমা থিয়েটার দেখত, বিমলের টাকায় বিড়ি সিগারেট কিনত, হোটেলে রেস্তোরাঁয় খেত। দেদার টাকা ধার করত আর বলতো, মাইনে পেলেই ভাই টাকাটা শোধ করে দেব। সে আর কখনো উপর হস্ত করত না। আর যদি কেউ কখনো তার কাছ থেকে 20 টাকা ধার নিত, তাহলে সেই লোক যখন টাকা শোধ দিতে আসতো, তখন সে নির্দ্বিধায় বলতো, আরে 20 টাকা কেন, তোকে তো আমি 30 টাকা দিয়েছিলাম। লোকের টাকা কিভাবে কোন কৌশলে হাতাতে হয় সে তা ভালোভাবেই জানত। আর সে এইসব শিক্ষাই দিত বিমলকে। বিমলের বাবা রাজীব সেনের বয়স হয়েছিল, এরই মধ্যে তিনি দেহ রাখলেন। বিমল কলকাতায় থেকে চলে এলো গাঁয়ে। যথাসময়ে খুব আড়ম্বর সহকারে বাপের শ্রাদ্ধাধিকার সম্পন্ন করল শ্যামল। কিন্তু এত লোক নিমন্ত্রণ করে এত জাঁকজমকে শ্রাদ্ধের কাজ করার ইচ্ছা মোটেই ছিল না বিমলের। তার ইচ্ছা ছিল নিয়ম রক্ষার্থে যেটুকু করা দরকার কেবল সেটুকুই করতে। তার এইরূপ মনোভাবের কথা জানতে কারোরই বাকি ছিল না। তাই এইভাবে সাধ্যকর্ম শেষ করার জন্য সকলে শ্যামলকান্তিরই প্রশংসা করতে লাগলো। বলতে লাগলো, হ্যাঁ
বাপের উপযুক্ত বেটাই বটে। যেমন বাপ তেমনি ছেলে, শ্যামলী বাপের নাম রাখবে। এসব কথা শুনে বিমল হিংসায় ফেটে পড়ত। বিয়ে পরীক্ষার আরও মাস 3 বাকি ছিল, তাই শ্রাদ্ধাদি মিটে যাওয়ার পর বিমল কলকাতায় ফিরে গেল। সেখানে গিয়ে সে আবার সঞ্জয়ের কুপরামর্শ পেতে লাগলো। সঞ্জয় তাকে বোঝাতে লাগলো, না না, দাদার সঙ্গে একত্রে থেকো না, পরে দেখবে তাতে অনেক ঝামেলা হবে। দাদা তোমার যতই ভালো হোক, টাকার লোভ বড় লোভ, দাদা তোমাকে বিষয় সম্পত্তি থেকে নানাভাবে বঞ্চিত করার চেষ্টা করবে। তাই বলছি, পরীক্ষার পর বাড়ি গিয়ে পাড়ার 5 জনকে ডেকে সম্পত্তি বাড়ি ঘর সব আদা আদি ভাগ করে নেবে। শুনেছি তোমাদের বিরাট বাড়ি, প্রাচীর দিয়ে বাড়িটা আদা আদি ভাগ করে নেবে। তুমি একদিকে থাকবে, তোমার দাদা আর একদিকে থাকবে। বেশ, ঝামেলা মিটে গেল। শেষ পর্যন্ত তাই করল বিমল। জমি জমা বাড়ি ঘর বিষয় সম্পত্তি পাড়ার 5 জনের উপস্থিতিতে সব আদা আদি ভাগ করে নিল। ব্যবসাও ভাগ হয়ে গেল। বিমলের ভাগে পড়ল হার্ডওয়ার্সের দোকান। বিমল একা হয়ে গিয়ে তার মাথায় এবার নানা দুষ্টু বুদ্ধি জাগতে লাগলো। প্রচুর টাকা কড়ি সম্পত্তি হাতে পাওয়া সত্ত্বেও, একটা চালু ব্যবসার মালিক হওয়া সত্ত্বেও সে আরও অর্থের লোভে অন্যায় পথে পা বাড়াতে লাগলো। সে সুদের ব্যবসা শুরু করলো এবং সেই ব্যবসা চালাতে লাগলো অত্যন্ত অসৎভাবে। সে কাউকে 50 টাকা ধার দিয়ে তার কাছ থেকে 100 টাকা লিখিয়ে নিতে লাগলো। কাউকে 500 টাকা ধার দিয়ে 5000 টাকার হিসেব দেখাতে লাগলো। তার অনেক জমির মধ্যে এক জায়গায় 4 বিঘের একটা প্লট আছে, আর সেই জমির লাগোয়া মনিরুল নামে এক মুসলমানের 1 বিঘে জমি আছে। বিমলের কি খেয়াল হলো, তার ইচ্ছে হলো মনিরুলের কাছ থেকে ওই জমিটা কিনে নিয়ে 5 বিঘের একটা প্লট তৈরি করবে। নিবারণ হাজরা নামে একজন সান্ডা মার্কা লোক আগে ঠ্যাঙাড়ে ছিল। নির্জন পথে মাঠে ঘাটে পথচারীদের লাঠি দিয়ে ঠেঙিয়ে মেরে তারা যথাসর্বস্ব লুট করত। এভাবেই সে সংসার প্রতিপালন করত। এটাই ছিল তার পেশা। বিমল তাকে সে কাজ থেকে ফিরিয়ে এনে মাসিক বেতন দিয়ে তাকে নিজের কাজে বহাল করেছে। নিবারণ তার সমস্ত জমি জমার দেখাশোনা করত, আর প্রয়োজনে মনিবের হুকুম মতো যত দুষ্কর্ম করত। ওই নিবারণকে পাঠিয়ে মনিরুলকে নিজের কাছে ডাকিয়ে বিমল বলল, তোমার ওই 1 বিঘে জমিটা আমাকে বিক্রি করো। জমিটা আমার দরকার, তোমাকে অবশ্য দাম দেব। কিন্তু মনিরুল রাজি হলো না, কারণ ওই জমিটুকুই তার আর তার স্ত্রীর আহার জোগাড় করে। তাই সে বলল, আপনি আমাকে যত দামই দেন না কেন, তা তো কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তখন আমরা কি খাবো? ওই জমিটাই তো মাসের পর মাস, বছরের পর বছর আমাদের খেতে দিয়ে আসছে। ও জমিবাবু বিক্রি করতে পারবো না। বিমল আরও কয়েকবার তাকে বলল, কিছু ভয়ও দেখালো, কিন্তু মনিরুলের এক কথা, সে জমি বিক্রি করবে না। বিমল অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাকে বিদায় দিয়ে নিবারণকে ডেকে পাঠালো। সে এলে বিমল তাকে বলল, তোকে একটা জরুরি কাজ করতে হবে, খুব সাবধানে, কাকপক্ষীতেও যেন টের না পায়। এই কাজটা করতে পারলে মাইনে যেমন পাচ্ছিস তা তো পাবি, আলাদা নগদ কিছু টাকা দেব। নিবারণ বলল, বলুন ছোটবাবু, কি করতে হবে? বিমল বলল, মনিরুলকে জানিস তো? হ্যাঁ জানি। বিমল তখন জমির ব্যাপারটা তাকে জানিয়ে বলল,
ওকে খতম করতে হবে। ওকে খতম করতে পারলে ওর বউয়ের কাছ থেকে জমিটা আদায় করতে কোনো বেগই পেতে হবে না। শোন, পরশু হাটবার মনিরুল সবজি নিয়ে হাটে যায়। ফিরে সন্ধ্যার পর তুই খালের ধারে তেঁতুল গাছটার গোড়ায় দাঁড়িয়ে থাকবি। ওখান দিয়ে ও বাড়ি ফেরে, সেখানেই ওর মাথা ফাটিয়ে গলায় বড় থানির দুখানা বেঁধে লাশটাকে খালের জলে ডুবিয়ে দিবি। পারবি না? খুব পারবো ছোটবাবু, এ তো বহুত সোজা কাজ। যথাদিনে কথা মতো কাজ হাসিল করে নিবারণ বিমলের কাছ থেকে বকশিস নিল। এই ঘটনার পর 15টা দিন কেটে গেছে। সেদিন রাত প্রায় 9টা। তখন নিবারণ তখন সবেমাত্র খাওয়া দাওয়া শেষ করে শুতে যাচ্ছে। এমন সময় বাইরে থেকে তার নাম ধরে কে যেন ডাক দিল। নিবারণ জিজ্ঞেস করল, কে তুমি? বাইরে এসো, জরুরি কথা আছে। নিবারণ দরজা খুলে দেখল তার উঠানে সাদা কাপড় মুড়ি দিয়ে কে একজন দাঁড়িয়ে রয়েছে। দেখে সে আবার জিজ্ঞেস করল, কে তুমি? কাপড় মুড়ি দেওয়ার লোকটা আবার কোনো কথা না বলে হাতছানি দিয়ে নিবারণকে ডাকল। নিবারণ ভাবল, এ নিশ্চয়ই ছোটবাবুর লোক। ছোটবাবু নিশ্চয়ই গোপনীয় কাজের জন্য এত রাতে তাকে ডেকে পাঠিয়েছেন। এই মনে করে সে লোকটাকে অনুসরণ করে চলতে লাগলো। খানিকটা যেতেই তারা বাড়িঘর শূন্য একটা নির্জন জায়গায় এসে গেল। আর সেই জায়গায় এসেই লোকটা আচমকা ঘুরে দাঁড়ালো। একেবারে নিবারণের মুখোমুখি। লোকটা তার গায়ের কাপড়টা সরিয়ে দিতেই নিবারণ যা দেখল তাতে তার ভয়ে দম বন্ধ হওয়ার উপক্রম। সে চিৎকার করতে গিয়েও পারল না। সে দেখল তার সামনে দাঁড়িয়ে রয়েছে আস্ত একটা নরকঙ্কাল। কঙ্কালটা বলল, আমি কে জানিস? আমি মনিরুল শেখ, যাকে তুই খুন করে খালের জলে ডুবিয়ে দিয়েছিলি। আজ আমি এসেছি তার বদলা নিতে। এই বলে কঙ্কালটা তার হাড়ের হাত দিয়ে নিবারণের কণ্ঠনালী চেপে ধরল। লোহার সাঁড়াশির মতো তার হাতের চাপ কেটে বসতে লাগলো নিবারণের গলায়। কয়েক সেকেন্ডের মধ্যেই নিবারণের প্রাণহীন দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। নিবারণ ঘরে না ফিরতে সে রাতেই নিবারণের খোঁজে বেরিয়ে লোকজন তার লাশ দেখতে পেল। থানা প্রায় মাইল 4 দূরে রহিমপুরে। রাতে আরও অত দূরে কেউ গেল না। পরদিন সকালে লোক ছুটল থানায় খবর দিতে। পুলিশ এলো। 5 জনকে জিজ্ঞেস করেও পুলিশ ওই খুনের ব্যাপারে কিছু জানতে পারল না। তারা লাশটা মর্গে পাঠাবার জন্য নিয়ে গেল। মর্গ থেকে পরে রিপোর্ট এলো নিবারণকে গলা টিপে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। এই পর্যন্ত কে হত্যাকারী তা জানা গেল না। রাতের বেলা গলা টিপে কেউ নিবারণকে হত্যা করেছে শুনে বিমলচন্দ্রের মনে কেমন যেন খটকা লাগলো। তার বারবার মনে হতে লাগলো মনিরুলের কথা। এ কাজ মনিরুলের প্রেতাত্মা করেনি তো? কিন্তু তার এই সন্দেহের ব্যাপারটা তার মনেই রইল। এ কথা প্রকাশ করার কোনো উপায় নেই। এরপর থেকে তার মনে একটা ভয়ানক ভয় বাসা বাঁধল। যদি সত্যিই মনিরুল নিবারণকে খুন করে থাকে তাহলে সে তাকেও হত্যা করবে। এ কথা মনে হতেই বিমলের সর্বশরীর ঘর্মাক্ত হয়ে উঠল। সে সন্ধ্যার পর বাড়ির বাইরে যাওয়াই বন্ধ করে দিল। যা কিছু কাজ সব সে দিনের বেলায় সেরে নিত। এই ঘটনার দিন 7 পর রাত 10টা হবে তখন বিমল আহার শেষ করে দরজা বন্ধ করে সবেমাত্র বিছানায় শুয়েছে। এমন সময় তার মনে হলো শিয়রে দাঁড়িয়ে
কে যেন বলল, এবার তোমার পালা বিমল বাবু। নিবারণকে দিয়ে তুমি আমাকে খুন করিয়েছ, তুমি তো আসল দোষী। বিমলের গায়ে রক্ত হিম হয়ে গেল। ঘরে সে কাউকে দেখতে পেল না, কিন্তু কথাটা যে মাথার দিকে দাঁড়িয়ে কেউ বলেছে তাতে কোনোই সন্দেহ নেই। আর কথাটাও খুব পরিষ্কার ছিল, মনের ভুল বা কানের ভুল নয়। কথাটা যে মনিরুল বলেছে তাতে কোনো সন্দেহই নেই। কিন্তু সে তো তখনই হত্যা করতে পারত, কিন্তু তা না করে কেবল কথাটা শুনিয়েই চলে গেল। এর মধ্যে নিশ্চয়ই তার কোনো অন্য উদ্দেশ্য আছে। সে উদ্দেশ্যটা যে কি তা বুঝতে খুব বেশি দেরি হলো না। মনিরুলের ওই কথাটা শুনে বিমল এতই ভয় পেয়ে গেল যে সে সারাটা রাত ঘুমাতে পারল না। ভয়ের দাপটে সে শিউরে শিউরে উঠতে লাগলো আর ছটপট করতে লাগলো। সকালে উঠেই সে বাড়ি থেকে বেরিয়ে গেল। সে আর থাকবে না এ গায়ে। সে বুঝতে পেরেছে এখানে থাকলে মনিরুলের হাতে তাকে মরতেই হবে। পাগলের মতো হয়ে সে প্রায় দৌড়াতে দৌড়াতে রেল স্টেশনে গিয়ে হাজির হলো। তারপর ট্রেনে চেপে বসলো। সে ট্রেন কোথায় যাচ্ছে বা নিজে সে কোথায় যাবে সে ভাবনা তার মাথায় রইল না। দুপুর নাগাদ একটা স্টেশনে নেমে পড়ল সে। স্টেশন থেকে বেরিয়ে পথ দিয়ে সে উদ্ভ্রান্তের মতো চলতে লাগলো। জায়গাটা আদা শহরের মতো। জায়গাটা তার সম্পূর্ণ অপরিচিত। সঙ্গে তার টাকা কড়ি নেই যে কিছু কিনে খাবে। অবশ্য খিদের তেষ্টার অনুভূতিও তার দূর হয়ে গেছে। সর্বক্ষণের জন্য ভয়ে সিটিয়ে আছে তার সারা দেহ। মাথার মধ্যে ঝিমঝিম করছে। সারাটা দিন সে পথে পথে ঘুরল। এর মধ্যে দু একবার রাস্তার টিউবওয়েল থেকে জল খেয়েছে। সন্ধ্যার সময় একটা বড় বাড়ির বাইরের রোয়াকে দেহটাকে এলিয়ে দিল। আর ঠিক তখনই তার কানের কাছে মুখ এনে কে যেন বলল, কোথায় পালাবে ছোট বাবু, আমার হাত থেকে তোমার নিস্তার নেই। কথাটা শোনা মাত্রই বিমল একটা তীক্ষ্ণ আত্মচিৎকার করে জ্ঞান হারালো। রাস্তার লোকজন জড়ো হয়ে চোখে মুখে জলের ঝাপটা দিয়ে তার জ্ঞান ফেরালো। কিন্তু সে তখন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। এ দেশ থেকে ও দেশ, সে দেশ থেকে আর এক দেশ, ট্রেনে বাসে হেঁটে কত দূরে কোথায় যে বিমল চলে গেল তার আর হদিশ রইল না। তাকে যে মনিরুল খুন করেছে এমন সংবাদও জানা গেল না। আমাদের তো মনে হয় বিমলকে পাগল করে দিতে পেরেই মনিরুলের আত্মা শান্তি পেয়েছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।